ঝাঁপ দিয়ে পড়েছে ঝালির পরে, গরানের ঝাল টাল মরা ঝাল, ওই ঝালির পরে লাভ দিয়ে পড়েছে কাঠের পরে। আচ্ছা, পুড়ে ঝাল টাল ভাঙিয়ে চুরিয়ে গণেশদার বলছে জালের এধারে সে এধারে এসো, ও লোক জালের এধারে না এসে জলে ডুব দিয়েছে। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইভ চ্যানেলের প্রচেষ্টায় আরও একটি সুন্দরবন জঙ্গলের ঘটে যাওয়া ভয়াবহ হাড়হিম করা ঘটনা বাঘে ধরার। আর আমার সঙ্গে এই মুহূর্তে আছেন, আপনার নাম? বরদা সরকার। আপনার বাড়ি কোন এরিয়ার মধ্যে পড়ছে? রজজুল হাই স্কুল। রজজুলি হাই স্কুল। আপনার বয়স? বয়স 70-75। তো ওনার সাথে কথা বলার আগে জেনে নেব যে সুন্দরবন জঙ্গলে ঠিক কতদিন আগে থেকে কাঁকড়া ধরা, মধু সংগ্রহ করা, মাছ ধরার সঙ্গে যুক্ত, এই পেশার সঙ্গে কতদিন ধরে যুক্ত? আপনি? আমি কমপক্ষে মানে 20-50 বছর। আমি তো 20-50 বছর ধরে এই জীবিকার সঙ্গে যুক্ত। তো আপনার জঙ্গলের গভীরে গিয়ে এমন কি ঘটনা ঘটেছিল যে বাঘের কাছে একজনকে ছেড়ে আসতে হলো, বা আপনি বলছিলেন একটু আগে যে লড়াই করে ফিরেছেন, কি ঘটনাটা যদি একটু বলতেন? ঘটনা বলতে আমরা ওই ব্যাট জাল ধরতে যাই। আচ্ছা, জঙ্গল মানে যে জঙ্গলে যে ঝাল নিচে নেমে যায় ভাঙনে, ওই ভাঙন সেখানে কি আপনারা কাঁকড়া ধরতে গেছিলেন? না, মাছ ধরতে গেছিলেন। আচ্ছা, মাছ ধরতে যাচ্ছে আমরা 5 জন লোক। এখন রাত তখন বেশ খানিকটা রয়েছে। এখন আমাদের বাড়িতে যখন বেরিয়ে যাচ্ছি, একটা কালো কুকুর হঠাৎ এসে আমার ব্যাট দিয়েছে। কালো কুকুর ব্যাট দিয়েছে, আমার সাথে আরো লোক আছে। জঙ্গলের মধ্যে না বাইরে? বাড়িতে রওনা হচ্ছে। আচ্ছা আচ্ছা। কালো একটা কুকুর হঠাৎ ব্যাট দিয়ে আমার গার পর হাত তুলে দিয়েছে। দিলে আমার পিছনের লোকের বলছে কি, দাদা আমার কুকুর ব্যাট দিচ্ছে কেন, কি ব্যাপার? কুকুরটা হাউ হাউ করে মানে উঠছে, কুকুরটা আমাকে ব্যাট দিচ্ছে। দিলে আমার কুকুরটা এ করে বলে সরে দাও সরে দাও। এই কথা কথা এই যে খালটা আছে, খালের চরে আমাদের লৌকো থাকে। আসে আমরা লৌকোর ধারে আসলাম, কুকুর কিন্তু লৌকোর ধারে আসে। আমরা একজন বলছে যে প্রভু ভক্ত কোনো সুবিধে অসুবিধে হলে মোরা জানতে পারে, ওকে সান্ত্বনা দাও। আমি গায়ে মাথা হাত দিয়ে আছে, আমি মাছ ধরতে যাচ্ছি, তুই বাড়ি যা, তুই কোথাতে আছিস বাড়ি যা। এখন এই বলে আমরা যখন ওরা ঠিক না, ওরা একটা দুর্ঘটনা ঘটার আগে কিন্তু বুঝতে পারে, একটা শুভ ঘটনা ঘটার আগে কিন্তু বুঝতে পারে, যার জন্যই আপনাদেরকে পথে ব্যাট দিচ্ছে। পথে আমার ব্যাট দিচ্ছে। এখন ওই লৌকো বের করে, এখন ভাটা সময় আমরা লৌকো টেনে নদীতে বের করলাম। কুকুরটা সোজাসুজি অর্ধে চলে গেল বেশ ভাঙনের ধারে। আচ্ছা, কিছু দূর আপনাদের পিছন আর ওই শুধু ডাকতে থাকলো। এখন আমরা চলে গেলাম, গিয়ে গাঁড়াল নদীতে চলে গেছি। গাঁড়াল নদীতে যখন চলে গিয়ে তখন ভোর হয়ে গেল। এখন ঝাল ঘেরা, ওই যে জঙ্গল ভেঙে জলে এসে পড়ে থাকে শেষ ভাটা। এখন ঝাল ঘেরা শুরু করলে মাছ কিন্তু আর হচ্ছে না। আচ্ছা, বেশ বেলা 8টা-9টা অবধি ঝাল ঘেরলাম। তখন জোয়ার লাগিয়ে গেছে। কি মাছ ধরতে গেছিলেন? আমরা ওই ভেটকি, কান, পায়রা, দাঁতনি, ওরা তো ওই ঝাড়ের মধ্যে থাকে। আচ্ছা, এখন এই মাছ ধরি, আর মাছ কিন্তু হলো না, কোনো মাছ হলো না। মানে 8টা-9টা অবধি আমরা ঝাল ঘেরলাম, কোনো মাছের সন্ধান পেলাম। তখন আমাদের একজন বলছে কি, তার নাম বিমাল, সে বলছে কি আজ বাদ দাও। আচ্ছা দাঁড়ান একটু, আপনার পায়ে একটুখানি ডিস্টার্ব আছে আমি দেখলাম। হ্যাঁ, আপনার কি হয়েছিল, পাটা একটু যদি দেখাতেন দেখি একটু। আমার এই পাটা এই এটা ঠিক কতদিন আগে এরকম হয়েছে? এটা আমার ছোটবেলা থেকে, একদম জন্মের পর থেকে নাকি? না, এটা 8-10 বছর বয়স। 8-10 বছর বয়স তখন এরকম হয়েছে? হ্যাঁ। কি কারণে হয়েছিল? তখন আমার মা মারা যায়, তখন 6 মাস বয়সে আমার মা মারা যায়। আচ্ছা, আমার মা মারা যায় 6 মাস বয়সে। আমার বাবা দ্বিতীয় বিয়ে থাকে, ওখানে আমার বাবা ফরেস্টারের ডিপার্টমেন্টে কাজ করতো। আচ্ছা, হ্যাঁ, ডিপার্টমেন্টে গার্ডের কাজ উনি করতো। আমার বাবা আর বিয়ে থাকা করেনি। এখন আমি ওই ছোটবেলা আমার ঠাকুরমা আমাকে মানুষ দেখাবলা, ঠাকুমার কাছেই বড় হয়েছেন, মানুষ হয়েছেন। এখন আমি ওই রাত্রি ঠাকুরমার কাছে আসি। এখন ওই রাত্রি জ্বর হলো, ঘন্টাখান জ্বর, বিশাল জ্বর। আমার ঠাকুরমা বলছিল যে বিশাল জ্বর, মাথায় জল পটি দিয়েছে রাত্রি। ঘন্টাখানি জ্বরটা থাকলো। আচ্ছা, থাকে জ্বরটা একেবারে চলে গেল। যেমন ভালো লোক ওইরকম ভালো। এখন আমার ঠাকুরমা সকালবেলা আমার না ডেকে উঠে গেছে। আমি সকালে চেতনা পাইয়ে, কিন্তু আমি আর উঠতে পারছি, বিছানাতে উঠে দাঁড়াতে পারছি না, বা আমি উঠে বসতে পারছি।
আচ্ছা, আপনার এই অবস্থায় কি আপনি জঙ্গলে যেতেন? হ্যাঁ। আচ্ছা, এবার বলুন ওই যে ঝাড় ঘেরতে গেছিলেন, ওখানে মাছ হচ্ছিল না, তারপর হ্যাঁ। কোথায় গেছিলেন? তারপর আমাদের ওই এক বিমল বলে যে ছেলেটা, ও বলছে কি চলো বাড়ি যাই, আজকে আর দরকার নেই। আচ্ছা। তখন আমরা বলছি জালটা ধুয়ে দেওয়া হয়ে গেছে। হুম। দিলে আমার এই গণেশ চৌকিদার বলে একটা লোক, এই সন্ধ্যায় চৌকিদারের বাবা গণেশ চৌকিদার, হুম। ও বলছে কি যে দেখো আজকে মাছ ধরতে আসি, একটা মাছ পালাম না, আজকে লৌকর ভাড়া হুম। দিতে হবে। হুম। তা সে লৌকর মালিক আছে, লৌকর মালিক বলছে ভাড়ার দরকার নেই। আচ্ছা, নিজেই বলছে। আর নিজে বলছে ভাড়ার দরকার নেই, চলো আমরা কাটি। তা বলছে কি এই যে সামনে এই যে আমাদের এই সুদান্নখালি কেটে বেরিয়ে গেছে গাঁড়ালে, এখন ওইখানে একটা ঝাল কোনায়, হুম। মানে কেটে বেরিয়ে গেছে মানে সুধান্যকালীর কথা বলছেন? হ্যাঁ, সুদান্নখালি আচ্ছা। আর গাঁড়াল, আচ্ছা। ওই ওই মাথায় টেকে ওখানে একটা ঝাল বেশ জলে আছে, হুম। জোগাড় লাগিয়ে গেছে। তখন বলছে এই ঝালটা, গণেশ চৌকিদার বলছে ঝালটা ঘিরতে হবে। হুম। তখন আমরা বলছি না, ঘিরতে হবে না। ওয়ারে বানমনের কানার, এবারে গরানমন, মানে এদিকে গরানমন, এদিকে বানমন, মানে চরের কানিতে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এখন ঝালটা ঘিরতে হবে। আর সবাই বলা আছে মানে ঘেরার দরকার নেই। বলছে কি ও মুখ খারাপ করছে, বলে আইস জঙ্গল আইস কি করতে, হুম। ঝাল ঘের বানাতে। হাতে এতটা জোয়ার হয়ে গেছে। আর ওই ঝালটা ব্যাট দেওয়া হলো ওর কথা মতন, ঝালটা ব্যাট দেওয়া হলো, কানিতে একজন নেমে গেল, সেই গণেশ চৌকিদার কানিতে নেমে গেল, হুম। মাঝখানে আরেকজন নামলো, আর আমি ডাইন কানায় নেমে গেলাম জালের কানা নিয়ে। হুম। সেখানে ডাইন কানায় মানে কিনারায় জাল উঠতে না, হুম। ওই ঝাল মরা ঝাল পুড়ে আছে, তার গায়ে কস্তুর বাস খুব। হুম। আর সামনে জলাশয় জঙ্গলের কানায় উঠলো না জালটা, মানে কিনারায় উঠলো না। হুম। এখন ওই জাল বসিয়ে দেওয়া হচ্ছে, জাল বসিয়ে দিয়ে এখন আমাকে বলছে যে ঝালের ওধারে কানায় যাও, মানে লাঠি দিয়ে বাড়ি দাও, জলাশয় তো জলে বাড়িতে বলছে, জলে বাড়ি দিয়ে ঘা মাছটা রাখো, যেন বেরিয়ে। হ্যাঁ, মাছটা যেন না বেরিয়ে যায়, তুমি ঘা দাও। আচ্ছা। এখন ওরা জাল ওধারে গণেশ চৌকিদার কানিতে আছে, মাঝখানে সবল বললে একজন, সে মাঝখানে আছে জালের মধ্যে, আর আমি এই কানিতে। হুম। আমি এক কান, আমার হাতে একটা লাঠি দিয়েছে, সে লাঠি দিয়ে ঝালির ওই ভিতরে চলে গেছে, আমি গাইয়ে তখন ওই বাড়ি দিতে আরম্ভ করেছি। যখন বাড়ি দিচ্ছে নৌকায় কিন্তু দুজন লোক আছে, আচ্ছা। নৌকায় দুজন লোক আর আছে, বাকি তিনজন নিচে। আর বাকি তিনজন আমরা নিচে। হুম। একজন মানে বাড়ি দিচ্ছি, বাড়ি দিতে লাগলে জলে বাড়ি দিলে ঘা দিতে জোরে বাড়ি দিচ্ছে, ওই ধর ধর ঘা দিচ্ছি। হুম। এখন ওই ঘা দিচ্ছি আর আমার গা এখন এ ঝাঁকা দিয়ে উঠছে, আচ্ছা। আমার গাটা ঝাঁকা দিয়ে উঠছে। মানে আপনি কিছু অনুভব করছেন? আমি কিছু feel করছেন? অনুভব যে আমার মাথা চুলটুল খাড়াই উঠছে, হ্যাঁ। গাল লোমটম খাড়াই উঠতেছে। তখন আমি কিরকম এরকম তো কোনো সময় কী ব্যাপারটা মনে মনে এ করছি, হুম। ডাঙার দিকে লক্ষ্য করে দেখি হুম। ওই বাড়ি দিচ্ছি আর ডাঙার দিকে তো আমার লক্ষ্য করেছি। হুম। তখন দেখি পরিষ্কার, এবারে কটা গরম ডাল, বড়ে গরম ডাল, একটু জল ছাড়া একটা ড্রেন মতো, হুম। ওই ড্রেন দিয়ে বাঘ কিন্তু আসতেছে। হুম। এইভাবে ওই বাঘের ওই হয়তো দেখতে পাইছে, হুম। সাদা লোক এইভাবে বেরিয়ে দিয়েছে, এইভাবে যখন এইরকম করছে, তখন আমার নজর পড়ে গেছে। হুম। তখন নজর পড়ে গেলে আমি পিছু ঝালির খোল দিই, হুম। আর আমি বলছি যে আমার গার পরে বাঘ এসে পড়ছে, তোরা আমার নৌকোয় তোলে নি, নৌকোয় দুজন আছে। এখন এই বলে আমি ওই ঝাল ঠেলে যখন যাচ্ছি, আমার দুই ধার দিয়ে তো কস্তুরতে কেটে চলে যাচ্ছে। হুম। আমি পিছিয়ে যখন, আমার কথা বলতে দেরি হচ্ছে আর আমি পিছুতে দেরি হচ্ছে না, আমি এত জোরে পিছুচ্ছি। এখন আমি পিছিয়ে জালের নিকটবর্তী গেছি, গিয়ে জালটা চাপিয়ে ধরে, জালের উপর দিয়ে সোল দেওয়া থাকে, জাল চাপিয়ে ধরে জালের ওধার টপকে গেছি। হুম। যাইয়ে কানিতে ওরা পরিষ্কার জায়গায়, হুম। যে কানিতে দুজন আছে হুম। পরিষ্কার জায়গায়, জালটা কিন্তু 70 হাত লম্বা, 70 হাতের মাথায় ওরা রয়ে গেছে, আর আমি 70 হাতের একা একা দাঁড়িয়েছেন? হ্যাঁ, আমি এই মাথায়, আর ওরা দুজনও মাথায়, 70 হাতের মাথায়। হুম। তার জালটা কত লম্বা, 70 হাত। হুম। তাহলে আমি জালটা টকে ওধারে চলে গেছি, যাইয়ে বলছি কি গণেশ দা তুমি জালের শোলের এধারে এসো, শোল না এধারে এসো, হুম। বাঘ এসে পুলিশ আমার গা পড়ে। হুম। এখন ওই কথা বলে গণেশ চৌকিদার ও লোক বলছে কি পরিষ্কার জায়গা লোক, হুম। বলছে কই বাঘ, কই সে হারাম দাদা। হ্যাঁ। যখন ওই কথা বলেছে, আমি যে বাঘ আইসে পুড়েছে আমার গার পরে, আমার তুলে নাও। হুম। আর নৌকো দুজন হাঁক দিয়েছে, ওই বাঘ
ছুটি যাইয়ে কানা দিয়ে ছুটি যাইয়ে ওই গণেশ চৌকিদার মানে টার্গেটে ছিলেন আপনি, আপনাকে না পাওয়ার পর হ্যাঁ। ঘুরে অন্যদিকে ঘুরে ঘুরে টার্গেট টার্গেট চেস করে হ্যাঁ। ওই ঝাঁপতে পড়েছে ঝালির পরে হুম। গরানের ঝালটাল মরা ঝাল হ্যাঁ। ওই ঝালির পরে লাভ দিয়ে পড়েছে আচ্ছা। কাঠের পরে আচ্ছা পুড়ে ঝাল ডাল ভাঙিয়ে চুরিয়ে গণেশ দর বলতে জালের এধারে সে এধারে এসো ও লোক জালের এধারে না এসে জলে ডুব দিয়েছে হুম। জলে যখন ডুব দিয়েছে তখন ওই বাঘ ওই ঝালির খুলতে মানে জলে ডুব দিয়েছে ডুব দিয়ে গণেশ চৌকিদার গলা ধরে তুলে নিয়ে গলা ধরিনি তাহলে এই এক বাবু ব্যাট দিয়ে ধরি আচ্ছা ধরে দেখে মুখে করে ভাসে উঠেছে হ্যাঁ। তখন আমরা ওই লাঠি নিয়ে লাভ দিয়ে পড়েছি আবার হুম। লাঠি নিয়ে লাভ দিয়ে পড়ে মানে জলে দিচ্ছি বাড়ি হুম। আর সাঁতুরিও মানে এখান থেকে 70 মাথায় যাবো তাহলে কত দূরে বাঘ জলে এসে শিকার করছে। জলে এসে তুলে নিয়ে যাচ্ছে। বন্ধুরা বুঝতে পারছেন যে বাঘ কত হিংস্র হলে জলে পর্যন্ত এসে শিকার করে, আর এই সার মুভমেন্ট থাকে আলাদা লেভেলের। আর সুন্দরবনের টাইগার কি করতে পারে ইউ হ্যাভ নো আইডিয়া। সুন্দরবনের টাইগার মানে এতটা হিংস্র হয়, 10 জন 15 জন 20 জন ব্যক্তি যদি থাকে তাদেরকে ডমিনেট করে শিকার করে নেওয়ার তার সেই ক্ষমতা আছে। তো বুঝতে পারছেন, গল্পটা শুনে বুঝতে পারছেন যে ডাঙার বাঘ জলে এসে 70 হাত দূর জলে এসে বাঘ শিকার করছে একটা মানুষকে। ভাবা যায় অনেকটা ভয়াবহ, মানে হাড়িম করা ঘটনা না এটা? তা বলুন। জলে ডুব দিয়ে ওই বাঘ মানে ঝালিপার পুড়ে মানে ডুব দিয়েছে, ডুব দিয়ে কত দূর এখান থেকে ইট হবে এত দূরই ডুব দিয়ে যাই মানুষ ধরছে 8-10 হাত দূরে। হ্যাঁ, ধরে ভাসে উঠেছে। যখন ভাসে উঠে তখন আমি যে ওই জালের মাথা রয়েছে আমরা এখন ওখান থেকে ছুটে মানে সাঁতরে আসতে যা লাঠি যা আস্তে আস্তে ও ঝাল টাল কাড়িয়ে নিয়ে ডাঙার পরে নিয়ে তুললো। আচ্ছা, সেখানে এই সময় হাঁবড়, সে হাঁবড়ে ওদের উঠতে সময় আসছে না। তা বাকি যখন মানে মানুষটিকে যখন ধরলো, যে ব্যক্তি জলে পড়েছিল যাকে ধরেছিল তিনি ওনাকে কি ডাঙায় তুলেছিল? মানে হ্যাঁ, মুখি করে ডাঙা তুলছে না, আমি বলছি ডাঙায় তুলে কি নিয়ে চলে গেছিল না ওখানে দাঁড়িয়ে খাচ্ছে? না ডাঙায় নিয়ে সরাসরি জঙ্গলের ভিতর নিয়ে চলে যাচ্ছে। আপনার পেছন 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 যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি কিভাবে, ও যখন ডাঙার পরে তুলেছি আমাদের যাতে দেরি হচ্ছে, এত দূরে আমরা হাতে যাবো আর ওর উঠতে তো দেরি হচ্ছে। এখন ডাঙার পরে যখন উঠে গেছে যাইয়ে ও ছাড়িয়ে দিয়ে ওই গলাটা ধরেছে। ও যখন গলা ধরছে আমরা তখন আসি গেছি নিকটবর্তী। ও গলা ধরে বিশাল জোরে ছুটে জঙ্গলের ভিতর চলে গেল নিয়ে। তখন ঘন জঙ্গল, আমরা আর কোথায় যাব? হ্যাঁ, ও আবার ওকে থুয়ে আবার আইতে পারে। তা আপনার 50-60 বছরের জঙ্গলে যাওয়ার অভিজ্ঞতা, এর মধ্যে কতবার বাঘের কবলে পড়েছেন? আমি এই একবার পড়লাম। হ্যাঁ, আর পড়ছি ওই কাঁকড়া ধরতে যাইয়ে মানে খালের আগায় যাইয়ে ওই ডাল কাটতে উঠেছে। আচ্ছা, ডাল কাটতে উঠে যখন ওই বাঘ ছুটিয়ে এমন ধরে ছুটেছে সব ধরতে ছটছট করে উঠেছে। ছটছট করে উঠিয়ে যেই ছটছট করে উঠেছে। থামিয়ে একটা গল্প বলি। আমি তো ভিডিও শুটের জন্য তো আমি জঙ্গলের কোরের মধ্যেও যাই, ঠিক আছে? তো আমি নিত্যমারিতে কাঁকড়া ধরতে গেছিলাম। না, আমি বলিনি, আমি নিত্যমারিতে আমি যারা আমাকে নিয়ে গেছিল তারা নিত্যমারিতে কাঁকড়া ধরতে। কারণ নিত্যমারিতে কাঁকড়া ধরতে গেলে কি করে দেখেছেন? নৌকা নিয়ে সোজা একদম ছোট ছোট খাড়ির মধ্যে চলে যায়, আর গিয়ে সেই জায়গায় এমন জায়গা আছে যে মানে অনেক সময় থোপা পাত থেকে কি করে টেকের উপর নৌকা রেখে ওরা হেঁটে উঠে গেল, ঠিক আছে? এবার আমরা ওই থোপা টেকের উপর নৌকা রেখে থোপা কিছু দূরে আগে ফেলতে গেছিলাম, ঠিক আছে? আমি তো ভিডিও শ্যুট করতে গেছি, ওরা কাজ করছে, আমি ভিডিও শ্যুট করছি, একা একা গল্প করছি, ক্যামেরা নিয়ে কথা বলছি। এইবার আমরা থোপা তুলে আসছি, এসে নৌকা কি বলে ছোট্ট একটা খাঁড়ির মধ্যে দিয়ে আমরা নৌকাটা নিয়ে বেরোচ্ছি। আমরা ঠিক 10 থেকে 15 হাত দূর আমরা চলে এসেছি নৌকা নিয়ে, ঠিক আছে? তারপর সামনে কিন্তু বড় নদী, বড় খাল। এবার বাঘ জঙ্গলের পিছন দিক দিয়ে শুনতে পাচ্ছি ঝপাত ঝপাত করে শব্দ হচ্ছে, মানে উড়ে উড়ে আসছে, গাছপালা মনে হচ্ছে ভেঙে নিয়ে আসছে, লাফ দিয়ে আসছে। আমি বাঘ সচক্ষে দেখিনি, ঠিক আছে? ওই দিনেও কিন্তু সচক্ষে দেখতে পাইনি। আমরা তাড়াহুড়ো করে টান ঘুরেছি, তারপরে কোনো শব্দ পেলাম না। তবে ওটা কিন্তু শিওর জেনুইন কিন্তু বাঘ। হ্যাঁ, আপনি যে বললেন না যে লাফ দিয়ে উড়ে উড়ে আসে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য একটা কথা। কারণ এটা আমি তার স্বয়ং সাক্ষী, আমি না দেখি আমি উপলব্ধি করেছি যে বাঘ কিন্তু ওরকম ভাবেই আসে, জঙ্গল ভেঙে নিয়ে আসে, ওর গায়ে এত ক্ষমতা, ঠিক আছে? বন্ধুরা, জঙ্গলের বাঘ এত ক্ষমতা ওদের গায়ে যে গাছ পাছ ভেঙে চুরে চলে আসে, আর ওদের লাগে না গায়ে, ওদের গায়ে লাগে, ওদের চামড়াটা
খুব মোলায়ম টাইপের আমার মনে হয়। বিশাল এই একবার এখানে একবার সে বাঘ ধরে নিয়ে যাচ্ছিল মনে আছে হ্যাঁ, ফরেস্ট অফিস থেকে, হ্যাঁ, ঠিক ওই কর্নারটার আগে থেকে মনে হয় এই জায়গায় ধরেছিল, হ্যাঁ, বাঘটা খাঁচায় পড়েছিল। খাঁচায় পড়েছিল। এবার ওই বাঘটা যখন নিয়ে যাচ্ছিল তখন এই খাঁচার মধ্যে ঢোকানো ছিল না, তখন ছোট ছিলাম, হ্যাঁ, ঠিক আছে। এইবার ওই ল্যাজটা বেরিয়ে গেছে, এবার ল্যাজটা ধরে আমি কি টেনেছি, আর বা আমার দিকে খাঁচার মধ্যে দিয়ে হুঙ্কার দিয়েছে, মনে হচ্ছে খাঁচা আমার কারো ফেলবে, ঠিক আছে। তো আমার খুব বকেছিল ফরেস্টার লোকজন, ঠিক আছে। আর দুষ্টু ছিলাম, ছোট ছিলাম। তো আপনার কাঁকড়া ধরতে গিয়ে যাওয়ার পরে এই একটা ঘটনা, ঠিক আছে, কতটা মর্মান্তিক ঘটনা, বিশাল আর ঘটনা। আপনারা জানেন যে সুন্দরবনের করে প্রচুর বাঘ আছে। তো আপনারা যারা যাচ্ছেন মধু সংগ্রহ করতে, কাঁকড়া শিকার করতে, মৎস্য শিকার করতে, তো আপনারা এই পেশার সঙ্গে কেন যুক্ত? আরও তো অনেক কাজ আছে, এই আমাদের মাঠে ধান রোয়া, ধান কাটা, মাটি কাজ, আরও তো অনেক বিভিন্ন রকমের কাজ আছে। আর এখানে না হলেও আমরা কলকাতায় গেলাম কাজে বা বিদেশে গেলাম কাজে, তা না করে আপনারা এই পেশার সঙ্গে কেন যুক্ত? না, এইটা ব্যাপারটা কি, ধরুন আমাদের এখানে মাঠে ঘাটে এই রোবাক 4-5 দিন ওর হয়ে গেল, তারপর বাইরে চলে যেতে হয়। বাইরে গিয়ে বহু লোকজন সেখানে, কারণ কোনোদিন কাজ হয় খায় না। না, আমি একটুখানি বলি, কাজ হয় না কাজ হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা, আমি এটাও বুঝি, আমি ছোট থেকে এই গ্রামেই বড় হয়েছি। আমার পরিবারে আমার বাবা কাঁকড়া ধরতো, আমার ঠাকুরদা কাঁকড়া ধরতো, আমার ঠাকুরদা কাঁকড়া ধরতো, আমার ঠাকুমাকে কুমিরে নিয়ে গেছে, আমার 2 কাকুকে বাঘে খেয়েছে, আমার বাবা 3-4 বার বাঘের মুখোমুখি হয়েছে। আমার বাবার গল্প এখনো কিন্তু আমি নিইনি, তবে বাবার সঙ্গে অনেকবার ঘটেছে, এবং বাবা নিজে বাঘের সঙ্গে মারপিট করেছে, ঠিক আছে। তো সেই সব ঘটনা যা আছে, আমি যেটা বুঝলাম যে অ্যাকচুয়ালি বাড়িতে ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, সবাইকে রেখে বিদেশে গিয়ে 6 মাস 1 বছর থাকাটা খুব চাপের ব্যাপার, একদমই অ্যাডজাস্ট করা যায় না। কারণ ফ্যামিলি রেখে, আর যেই ফ্যামিলিতে একাকী সংসার আছে, শুধু হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, বা তার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়েকে আমি বাড়িতে রেখে যাব, আমি বিদেশে যাব, তাহলে আমার স্ত্রী সব কিছু মেনটেন করবে কী করে, একটা মেয়ে। তো সব প্রবলেম মিলে সেটা বুঝি, কিন্তু আপনারা এখন তো আর যান না। তবে যারা এখন সুন্দরবনের একটা শ্রেণীর মানুষ প্রচুর সুন্দরবনের করিডোরের মধ্যে কাঁকড়া শিকার, মৎস্য শিকার, মধু কাটতে যায়, তো আমি সবার জন্য শুভকামনা জানাই। আর সবাই যেন সেফলি কাজ করে যেন বেরিয়ে আসতে পারে, তাদের ফ্যামিলির সঙ্গে, যেমন ফ্যামিলিকে রেখে যাচ্ছে, ফ্যামিলির সঙ্গে এসে যেন হাসি মুখে যেন ফিরে আসতে পারে, তাদের সঙ্গে সময় কাটাতে পারে, এবং তাদের সঙ্গে যেন সারা জীবন থাকে। তো আজকের ঘটনাটা দেওয়ার জন্য দাদু আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে আপনার থ্রোতে আমার যে সমস্ত ইউটিউব বন্ধুরা আছে, তারা এই ঘটনাটা তো তাদের জানা ছিল না, তো আপনার মাধ্যমে তারা জানতে পেরেছে। আমি খুব গর্বিত যে আপনি সেইভাবে এফোর্ট দিয়ে গল্পটা বলেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও পর্বে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিও দেখতে থেকো।